রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলাকে বাংলাদেশ থেকে এইভাবে অপমান করা হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? রপ্তানি আমদানি যদি বন্ধ করে দেওয়া হয়, আপনাদের দেশের অর্ধেক মানুষই তো না খেতে পেয়ে মরবে। অনেক হয়েছে, এবার উচিত কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়া। বাংলাদেশের আইনজীবীরা বলছে যে চিন্ময় মহাপ্রভুর হয়ে যদি কেউ লড়ে তাহলে তাকে গণধোলাই দেওয়া হবে। সে যা বলে দেবে, সে যদি বলে যে না তুমি ঘরে প্রবেশ করতে পারবে না, তুমি ঘরে প্রবেশ করবে না, এই রকম শাসন ব্যবস্থা তো আর স্বাধীন কোনো রাষ্ট্রে এরকম চলতে পারে না। যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তারা সংখ্যাগরিষ্ঠ এবং আমার মনে হয় তাদের একটা দায়িত্বশীল ওই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য তারা এটা করছে এবং তারা চাইছে কোনো হিন্দু থাকবে না। ওটাকে যেমন পাকিস্তানেও আগে যেমন হয়েছে যে মুসলিম রাষ্ট্র তৈরি করবে, সেই রকমভাবে মুসলিম রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে। আমরা জানি একদম ভাষা দিবস হিসাবে তারা গর্ববোধ করে। সেক্ষেত্রে ইউনিট সরকার তো পুরোপুরি মৌলবাদের উপর নির্ভর করেই চলছে। একেবারে যেটা শোনা যাচ্ছে যে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন যে হুজুররা আছে, যে মৌলবাদী সম্প্রদায়ের যে হুজুররা আছে, তারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নষ্টা ভ্রষ্টা বলে কিন্তু তারা অপমান করেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী গোপা বিশ্বাস। দিদি, আপনি একজন আইনজীবী, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলাকে বাংলাদেশ থেকে এইভাবে অপমান করা হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, এটা খুবই নিন্দনীয়। যে কোনো ধরুন যারা কিনা শিক্ষিত মানুষ তাদের মুখে এসব জিনিস মানায় না। বিশেষ করে ওনার অনেক কাজ ভুল হতে পারে, উনি আদর্শগতভাবে ঠিক নাই হতে পারেন, কিন্তু কাউকে এভাবে আক্রমণ করা, তার চরিত্র নিয়ে আক্রমণ করা এবং কোনো মহিলাকে এরকমভাবে আক্রমণ করা তাদের নিম্ন রুচির পরিচয়ই দেয় বলে আমি মনে করি। সেক্ষেত্রে যারা এইসব কথা বলছে তাদের বিরুদ্ধে আমাদের তো ভারতীয় আইনে সেসবগুলো আছে। যদি কেউ এরকম মহিলাদের সম্পর্কে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব। সেটা সাধারণ মহিলাও হতে পারে, তাকে এরকম নয় যে তাকে মুখ্যমন্ত্রী হতে হবে বা অন্য কোনো বড় পদে হতে হবে। কোনো সাধারণ মহিলার এগেনস্টেও যদি কোনো কুরুচিকর মন্তব্য করা হয় সেক্ষেত্রেও আইনে প্রভিশন আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এখানে আমার মনে হয় বাংলাদেশের যে আইন আছে সেখানেও নিশ্চিতভাবে এরকম অনেক প্রভিশন আছে, যার ফলে এইরকম তাদের বিরুদ্ধে যারা এরকম কুরুচিকর মন্তব্য করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব। আমার মনে হয় অতি শীঘ্র যারা এরকম মন্তব্য করছে তাদের সেই মন্তব্যগুলো থেকে বিরত থাকা উচিত এবং যে ওখানকার যে সরকার আছে এবং যারা এখন বর্তমানে দেশ শাসন করছে তাদের অতি শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমি এই কথাটি বলতে বাধ্য হচ্ছি যে যেটা দেখা যাচ্ছে, যে ছবি আমাদের কাছে উঠে আসছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এখন যেভাবে অত্যাচার হচ্ছে এবং ওখানকার যে কোর্ট আছে যে সেখানে সম্পূর্ণভাবে চুপ, মানে কোনো রকম যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা বাংলাদেশ সরকার তো, ওখানকার যে আদালত আছে তাও কোনো ব্যবস্থা নিচ্ছে না। কি বলবেন? দেখুন, সেটা তো সম্পূর্ণভাবে ওই দেশের বিষয়, যে ওই দেশের আদালত কীভাবে কাজ করছে না করছে সেটা সম্পূর্ণ ওই দেশের বিষয়। ওই দেশের আদালতের কাছে যদি এমন কোনো ঘটনা এসে থাকে, আমি যেহেতু একজন আইনের প্র্যাকটিশনার, আমার মনে হয় নিশ্চিতভাবে কোর্টও সেই রকম ব্যবস্থা নেবে। যদি কোর্টও ব্যবস্থা নিতে অসমর্থ হয় সেক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার, যে রাষ্ট্রীয়, যেমন আমাদের এখানে রাষ্ট্রীয় শাসন করার ব্যবস্থা আছে, সেই রকম কোনো প্রভিশন থাকে সেগুলো ইম্পোজ করার আমার মনে হয় ইমিডিয়েট প্রয়োজন আছে। আমি আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু যাকে অ্যারেস্ট করা হয়েছে, যার বেল নাকচ করে দেওয়া হলো, লড়বে এমন কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না। তার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের আইনজীবীরা বলছে যে চিন্ময় মহাপ্রভুর হয়ে যদি কেউ লড়ে তাহলে তাকে গণধোলাই দেওয়া হবে। কতটা ভয়ঙ্কর বিষয়টা! দেখুন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেখানে কোনো রাষ্ট্রের এইরকম অটোক্রেসি চালানো এভাবে একদমই সম্পূর্ণ কোনোভাবেই সেটাকে সমর্থন করা যায় না। এই অটোক্রেসি এগুলো হচ্ছে আপনাদের পুরাতন আমলে ওই বলে না যে পাড়ার যে হোতা ছিল, মানে যে প্রধান হিসেবে যাকে সে যা বলে দেবে, সে যদি বলে যে না তুমি ঘরে প্রবেশ করতে পারবে না, তুমি ঘরে প্রবেশ করবে না, এই রকম শাসন ব্যবস্থা তো আর স্বাধীন কোনো রাষ্ট্রে এরকম চলতে পারে না। তো যাতে আইন শৃঙ্খলা ফিরে আসে এবং প্রত্যেকটি নাগরিক যাতে সমানভাবে তাদের ন্যায্য অধিকার নিয়ে বসবাস করতে পারে, সেই জন্য
যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই রাষ্ট্রের। যদি সেই রাষ্ট্র সেটা গ্রহণ করতে ব্যর্থ হয়, আন্তর্জাতিক যেখানে ধরুন যে চুক্তিগুলো রয়েছে তার মাধ্যমে সেটা প্লেস করে আন্তর্জাতিক কোর্টে বা আন্তর্জাতিকভাবে যদি এটাকে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, সেটাও বোধহয় নেওয়া প্রয়োজন খুব শিগগিরই। না, এখানে আমার প্রশ্ন যে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, ইউনিভার্সিটি স্কুলে হিন্দু ছাত্রদের বেছে বেছে মারা হচ্ছে, শুধু তাই নয়, যেটা শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকে ইতিমধ্যেই তারা কোর্টে অ্যাপিল করেছে যে বাংলা শব্দ, বাংলা ওয়ার্ড ওখান থেকে তুলে দেওয়া হোক, উর্দু ভাষায় ছাত্রছাত্রীদের পড়া। যে বাংলাদেশকে আমরা জানি 21শে ফেব্রুয়ারি আমরা জানি একদম ভাষা দিবস হিসাবে তারা গর্ববোধ করে, সেক্ষেত্রে ইউনিশ সরকার তো পুরোপুরি মৌলবাদের উপর নির্ভর করেই চলছে। দেখুন, যে আমাদের মুক্তিযোদ্ধা যে হয়েছিল 71 এবং 70-এর, সেই ঘটনা কিন্তু এর পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কারণ কি, আগে যখন পূর্ব পাকিস্তান যখন ছিল, পশ্চিম পাকিস্তানের রুলিংই কিন্তু সেখানে চলতো, এবং এই নিয়ে উর্দু ভাষাই রাষ্ট্রীয় ভাষা হবে, এই নিয়ে একাধিক আন্দোলন, এই কথার বিরোধিতা করে একাধিক মানুষ একাধিক সময় আন্দোলন করেছিল, এবং সেখানেই কিন্তু 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন করতে গিয়ে বহু যারা ধরুন এই ভাষার জন্য লড়েছিল তারা মারা গেছিল, এবং তার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ গর্জে উঠেছিল, এবং বাংলাদেশ সেই পরাধীনতার, পূর্ব পাকিস্তানের এবং পাকিস্তানের যে পরাধীনতা ছিল তার থেকে বেরিয়ে এসে মুক্তি আন্দোলনে যেতে বাধ্য হয়েছিল, এবং শেখ মুজিবর সেই সময় অন্যতম নেতা ছিল তাদের ওখানে। সেই মুক্তি আন্দোলনের সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক হিন্দুরাও সেখানে অনেকভাবে অত্যাচারিত হয়েছে। সেটা শুধু হিন্দু নারীরা অনেকভাবে অত্যাচারিত হয়েছে, এবং সেটা যে সবসময় যে পাকিস্তানের যে মিলিটারি শাসন ছিল বা ধরুন তাদের মাধ্যমে যে হয়েছে তা নয়, অনেক মুসলিম, যাদের দেশীয় মুসলিম ছিল, তাদের দ্বারাও কিন্তু নির্যাতিত হয়েছিল। সেই সময় কিন্তু ভারতবর্ষ এবং ধরুন অন্যান্য যে রাষ্ট্রগুলো ছিল তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এক্ষেত্রে আমাদের দেশেও ধরুন যে হাই কমিশন আছে, সেরকম যদি রিপোর্ট দেয় যে এখনই প্রয়োজন আছে যে হস্তক্ষেপ করা, তাহলে নিশ্চিতভাবে আমার মনে হয় ভারতবর্ষ তথা অন্যান্য পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারাও হস্তক্ষেপ করবে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় যে যারা সংখ্যাগরিষ্ঠ, সে আমাদের এখানে ধরুন হিন্দুরা যেমন সংখ্যাগরিষ্ঠ, ওখানেও তেমনি যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তারা সংখ্যাগরিষ্ঠ, এবং আমার মনে হয় তাদের একটা দায়িত্বশীল ওই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠদেরই দেখুন, অনেক সময় কি হয়, রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে থাকে। সেই সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যে পা না দিয়ে নিজেদের যারা কিনা একই দেশের মানুষ, যারা ধরুন হিন্দু মুসলিম প্রত্যেকেই তো একই দেশের মানুষ, যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে তাদেরই এই সচেতনভাবে লঘু যারা আছে তাদেরকে রক্ষা করা প্রয়োজন। কিন্তু দিদি বলুন যে বাংলাদেশ থেকে রপ্তানি, আমাদের দেশ থেকে প্রচুর জিনিস বাংলাদেশে রপ্তানি করা হয়, আর শুধু তাই নয়, প্রায় 40% লোক চিকিৎসার জন্য আমাদের ভারতবর্ষের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা রীতিমতো হুমকি দিচ্ছে, বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের নাকি উচিত চীন আর পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা, কারণ তারা হচ্ছে ভারতের চিরশত্রু। শুধু তাই নয়, রপ্তানি আমদানি বন্ধ করে দেওয়া। আমি বলছি যে রপ্তানি আমদানি যদি বন্ধ করে দেওয়া হয়, আপনাদের দেশের অর্ধেক মানুষই তো না খেতে পেয়ে মরবে। দেখুন, বাংলাদেশ কোনোদিনই ভারতের চিরশত্রু ছিল না। বাংলাদেশ বরাবরই, বাংলাদেশ এবং ধরুন আমাদের ভারতবর্ষ সবসময় একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত। এখানে ভারতবর্ষের যে মানুষ আছে এবং ধরুন বাংলাদেশের যারা মানুষ আছে তারা নিজেদের আত্মীয়ই মনে করে। এখানে কিন্তু আপনি অনেক সময় দেখবেন যে এর আগেও এরকম বহু ঘটনা আছে যেখানে কিনা বাংলাদেশের মানুষ খুব ইজিলি আমাদের এখানে এসছে বিভিন্ন অনুষ্ঠান, এবং ধরুন যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, যখন কিনা ওই যে আন্তর্জাতিক সীমানা থাকে সেটা সেই অনুষ্ঠানগুলোর পারপাসে আন্তর্জাতিক সীমানাগুলো তুলে নেওয়া হয়, যাতে এদেশের মানুষ ওই দেশে ওই অনুষ্ঠান পালন করতে বা ওই দেশের মানুষ এই দেশে অনুষ্ঠান পালন করতে আসতে পারে।